বছর ধরে চাষ করলো তাকে ধরে তুলে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়। কারা পাঠিয়েছে? সব নব্য বিজেপি। তো সুতরাং আত্মসম্মান নিয়ে বিজেপি করতে পারবেন না। যারা পুরনো বিজেপি, আদি বিজেপি, তারা এই বঙ্গ বিরোধী দলবদলুদের সমর্থন না করে আপনারা সরাসরি ডক্টর নির্মল চন্দ্র রায়কে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিন। হিন্দিতে ছবিটা করে নিই, তারপরে ছবিটা বলতে বলতে আমরা করে নিই। ছবি বললো না একবার দেবস্মিত থেকে আমি কুণাল ঘোষ, অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আজ জলপাইগুড়ি কেন্দ্রে এখানে মাননীয় আমাদের সংগঠনের সভানেত্রী মৌমাদিকে নিয়ে আরও নেতৃত্বকে নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি রোড শো করছেন, তিনি তারপরে আমাদের সঙ্গে নিশ্চিতভাবে সামিল হবেন। খুব সংক্ষেপে, কারণ রোজই কিছু না কিছু চলছে এবং আমাদের বক্তারা ইনক্লুডিং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য এবং জেলার শীর্ষ নেতৃত্বের বক্তব্য আপনারা শুনেছেন। তাহলে এখানে জয়দা এবং আমি একেবারে সংক্ষেপে কয়েকটি কথা এখানে বলার জন্য, আমরা কনফিডেন্ট জলপাইগুড়ি সিট আমরা জিতছি। তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি আসন জিতছে এবং ভারতীয় জনতা পার্টি হারছে। তৃণমূল কংগ্রেস যে কারণগুলিতে জিততে চলেছে, যে একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার। কেন্দ্রের সরকার মানে পেট্রোল, ডিজেল, কৃষকের সার, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, এর দামগুলো সব বাড়ছে 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 বাড়ছে। পাশাপাশি বাংলার প্রতি বৈষম্য, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, ঝড়, এত বড় ঝড়, টর্নেডো, মাঝরাত্রে মুখ্যমন্ত্রী চলে আসছেন, এরা দুর্যোগে কেন্দ্রের কর্তব্য পালন করবে না, প্রধানমন্ত্রী সভায় একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবেন না। করছেন কে? মুখ্যমন্ত্রী। টাকা দিতে বারণ করছে কে? বিজেপির প্রভাবপুষ্ট কেন্দ্রের নির্বাচন কমিশন। মানুষ এগুলো সমস্তটা দেখছেন। আর অন্যদিকে রাস্তা, আলো, জল, পর্যটন কেন্দ্র, উন্নয়ন, কর্মসংস্থান, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভরসা। এটা জলপাইগুড়ির মানুষ, যেহেতু আমি জলপাইগুড়ি শহরে বসে এখন সাংবাদিক বৈঠক করছি, ফলে আমি গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির কথাটা একটু বেশি বলছি। জলপাইগুড়ি একটা সময় বাম জমানায় এতটাই উপেক্ষিত ছিল উন্নয়নে, এখানকার মানুষ সাক্ষী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার জলপাইগুড়িতে এসেছেন, বাংলার প্রত্যেকটা জেলায়। এখন কিন্তু নবান্ন থেকে রাজ্য চলে না, এখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্য চালান না, এখন প্রত্যেকটি জেলায় প্রশাসনিক বৈঠক, কোনটা লাগবে, কোন কাজের গতি বাড়ানো উচিত, কোথায় কোনো ভুল হচ্ছে সংশোধন করা উচিত, এগুলো জেলা স্তরে ওইভাবে হয়। ফলে জলপাইগুড়িরও বিভিন্ন পরিকাঠামো, বিভিন্ন ধরনের উন্নয়ন ঢালাওভাবে হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের হাত দিয়েই হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞ জলপাইগুড়ির মানুষের কাছে। আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধূপগুড়ি, কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপর প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে নিয়েছেন, সাব ডিভিশন,
ফলে পরিকাঠামোর উন্নতি, মানুষের পরিষেবা দিতে আরো সুবিধে, পরিষেবা আরো গতি পাওয়া, জলপাইগুড়িকে ঢেলে সাজানো, এটা যেহেতু তৃণমূল কংগ্রেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এর আগে কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে হয়তো অন্যদিকে ভোট দিয়েছিলেন। আমাদের তফাৎটা হচ্ছে এই জায়গায় যে বাংলায় হেরে গেছে বলে বাংলাকে বৈষম্য করে বিজেপি। বাংলায় হেরে গেছে, বাংলাকে টাকা দেব না। বাংলায় হেরে গেছে, বাংলার বদনাম করো। বাংলায় হেরে গেছে, বাংলায় সিবিআই ইডি পাঠাও। বাংলায় হেরে গেছে, বাংলার 100 দিনের কাজ আবাসের টাকা বন্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ অন্য। আমরা যেখানে দেখেছি যে যে এলাকায় তৃণমূল হয়তো কম ভোট পেয়েছে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের স্কিমগুলো কাজ করেছে। যে পরিবার হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি, তার কাছেও কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, রূপশ্রী সবটা পৌঁছেছে, 50টা, 60টা, 70টা। অর্থাৎ বাংলা ভোট দেয়নি বলে দিল্লি বাংলাকে বঞ্চনা করেছে, কিন্তু বাংলার মধ্যে কোনো এলাকায় কোনো ভোটে তৃণমূল কংগ্রেস একটু কম ভোট পেয়েছিল বলে সেখানকার মানুষকে তৃণমূল কংগ্রেস ডিপ্রাইভ করেনি। আর সেই কারণে আমরা এবার বাড়তি ভোটটা এক্সপেক্ট করছি। অর্থাৎ যারা পুরোদস্তুর তৃণমূলের সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, অনুগামী, রাজনৈতিক সহকর্মী, তৃণমূল কংগ্রেসের বৃহত্তর পরিবার, তারা তো ভোট দেবেনি। তার পাশাপাশি যারা আগের নির্বাচনে কোনো কারণে বিজেপি বা অন্য কোনো দলকে ভোট দিয়েছিলেন, সেই ভোটের একটা বড় অংশ এবার তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। তাই আমরা জলপাইগুড়িতে, অন্য সারা বাংলার অন্য জেলা তো বটেই, যেহেতু এখন আমরা জলপাইগুড়ি নিয়ে আমরা আলোচনা করছি, যে মানুষ যারা অন্যদিকে ভোট দিয়েছিলেন সেই ভোটটা আমাদের কাছে ফিরে আসতে চলেছে, কিছু ভোট নতুন আসতে চলেছে। কেন না, তারা হয়তো তৃণমূলকে ভোট দেননি, কিন্তু তারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের স্কিমগুলো তারা বা তাদের পরিবার বা তাদের পরিচিতরা পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুথ ভিত্তিক যা হিসাব করেছি, তাতে কার্যত প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেস এবার লিড পেতে চলেছে। কার্যত প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেস এবার লিড পেতে চলেছে। আমাদের সোজা হিসাব, 100% পরিবারের কাছে যদি উন্নয়ন পৌঁছয়, 100% মানুষের কাছে যদি বিভিন্ন স্কিম পৌঁছয়, তাহলে আমাদের ভোট পার্সেন্টেজটাও বুথ পিছু 100%-এর কাছাকাছি হওয়া উচিত। এই নিয়ে কোনো প্রশ্নই থাকবে না, এখানে কোনো প্রশ্নই থাকবে না। যদি একটা বুথের 100% পরিবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলো পেয়ে থাকেন, তাহলে তারা তো তাদের অধিকারটা অটুট রাখতে। এর আগে দেখেছেন যে কয়েকজন বিজেপির সাংসদ জিতেছিল, কি পরিণাম হয়েছে। বিজেপি বাংলা থেকে গত 10 বছরে একটা পূর্ণমন্ত্রী দেয়নি। নরেন্দ্র মোদী 10 বছরের সরকার একজনও পূর্ণমন্ত্রী বাংলা পায়নি, ক্যাবিনেট মিনিস্টার পায়নি। যে সাংসদরা জেতে তাদেরকে পূর্ণমন্ত্রী যোগ্য হিসেবে নরেন্দ্র মোদী মনে করে না। ভোটাররা যোগ্য মনে করবেন কেন? শুধুমাত্র সংখ্যার হিসেবে তাদের ব্যস্ত রাখেন আর সান্ত্বনা পুরস্কার দেন। ফলে এই জায়গাটায় এসে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠ মানুষ, সব পরিবার উন্নয়নের আওতায় আছে, সামাজিক সুরক্ষার আওতায় আছে। ফলে কিছু রাজনৈতিক ভুল বোঝা, কিছু রাজনৈতিক অবস্থান, সামান্য কিছু অংশ বাদ দিলে সংখ্যাগরিষ্ঠ ভোট এবার তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। মানুষ এও জানেন
যে কেন্দ্রের সরকার জনবিরোধী সরকার, কেন্দ্রে বিজেপি সরকার গঠন হতে চলেছে, বিজেপি জেতার জায়গায় নেই, তাহলে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের এতটাই শক্তি বাড়িয়ে রাখতে হবে। কারণ বিজেপির এমপিজিতে কি করেছে? 100 দিনের টাকা এনে দিতে পেরেছে? পারেনি। উল্টে গর্ব করে বলে বাংলার মানুষকে টাকা আটকে দিচ্ছি, কেন্দ্রকে বলবো যেন টাকা না দেয়। আবাসের টাকা এনে দিতে পেরেছে? বাংলার হয়ে কোনোদিন সওয়াল করেছে? করেনি। কিন্তু আমরা এবার এমন একটা সরকার কেন্দ্রে আসবে, বিজেপি 200 ক্রস করার জায়গায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। তাহলে এমন একটা সরকার অবিজেপি, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল, আর বাংলার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে তার লাগাম। সেই সরকারকে আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ফলে সেই অবিজেপি, আপনারা ভাবতে পারেন এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ টর্নেডো হয়ে গেল, মাঝরাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন, কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসে এত কথা বললেন, টর্নেডো নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। সেই পরিবারগুলিকে সাহায্য দেওয়া, সেই পরিবারগুলির সঙ্গে মিট করা, সেই ঘটনাস্থলে যাওয়া, নাটক করছে এরা শুধু। আর অন্য কোথাও সিপিএম বা অন্য কোন চিহ্নে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে সাহায্য করা। বাংলায় বিজেপির 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই। বিজেপি চাইছে সিপিএম, কংগ্রেস, আরো 2-1টা পার্টি দাঁড়াক, তারা কিছু ভোট কাটুক, এতে বিজেপির সুবিধা। আমরা মানুষকে সরাসরি বলছি, বিজেপিকে হারাতে, বিজেপিকে যদি আমাদের পর্যুদস্ত করতে হয়, একটাই চিহ্ন, ঘাসের ওপর জোড়া ফুল। ফলে আপনারা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নির্মল বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং আমাদের আভ্যন্তরীণ সমীক্ষা বলছে জলপাইগুড়ি জিতছে তৃণমূল কংগ্রেস। আমরা আত্মবিশ্বাসী। মানুষকে ভুল বুঝিয়ে কিছু সময় নষ্ট করেছে বিজেপি, সিপিএম তো এত কাল কিছু করেনি, বিজেপি উত্তরবাংলার জন্যও কিছু করেনি, জলপাইগুড়ির জন্যও কিছু করেনি। জলপাইগুড়ির যা যা কাজ, সেই উন্নয়নের কাজ, কোথাও পরিকাঠামো, কোথাও সামাজিক উন্নয়ন, কোথাও সামাজিক সুরক্ষা, গোটাটা করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এত বড় দল, এত বড় সরকার, 99টা কাজ ভালো কাজ করছে, মানুষের উপকারের কাজ করছে। কোথাও 0.5%, 1%, কোথাও ভুল হয়ে যায়, কেউ ভুল করেন, কোথাও কেউ কোনো অন্যায় করে থাকতে পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেসই সেই দল, সেই ভুলটাকে সংশোধন করে মানুষকে আবার সেই রিলিফটা দেয়া এবং সমস্ত উন্নয়ন মানুষ যাতে পান। লক্ষ্মীর ভান্ডার, সরকারকে বাঁচতে হবে। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি দুজনেই 500 টাকা বাড়িয়েছেন। দুজনেই, নরেন্দ্র মোদী রান্নার গ্যাসে 500 টাকা বাড়িয়েছেন, আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়েছেন। কাকে বাঁচবেন আপনাদের বেছে নিতে হবে। 500 টাকা দুজনেই বাড়িয়েছেন। নরেন্দ্র মোদী রান্নার গ্যাসে বাড়িয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়েছেন। এবার বেছে নিতে হবে কোন সরকারটা বন্ধু, কোন দল বন্ধু, কোন নেতা কোন নেত্রী বন্ধু। আমরা বারবার বলছি, এই সিবিআই পাঠিয়ে, ইডি পাঠিয়ে আমরা এতে ভয় পাচ্ছি না। আমরা সম্মান করি পাওয়ার অফ পিপল। তৃণমূল কংগ্রেস যদি কোথাও নতজানু হয়, সেটা পাওয়ার অফ পিপলের কাছে। কিন্তু দিল্লিতে যারা পিপল ইন পাওয়ার, তাদের কাছে তৃণমূল কংগ্রেস আত্মসমর্পণ করছে না। ফলে তারা কুৎসা করতে পারে, তারা সিবিআই, ইডি, এনআইএ, মিথ্যা মামলা
বিজেপির নেতা গিয়ে এনআইএ সুপারের বাড়িতে নামের লিস্ট দিয়ে আসছে, এদের অ্যারেস্ট করুন, এলাকাটা ফাঁকা করা দরকার। শুধু নেতা নেত্রীদেরকে আটক করে হচ্ছে না, বুথ ভিত্তিক কর্মীদেরকে এবার হ্যারাস করা দরকার। এনআইএ দিয়ে সেই হ্যারাসমেন্ট চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে গিয়ে ইডি ইনকাম ট্যাক্স আনা দিচ্ছে, অথচ পাচ্ছে না কিছু না। এর থেকে বোঝা যাচ্ছে বিজেপি ভয় পেয়েছে, বিজেপির পা কাঁপছে। আর শেষ কটা দিন, তারপরে আপনাদের এখানে ভোট। আমরা পুরোদস্তুর আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী। জলপাইগুড়ি কেন্দ্র উন্নয়নের স্বার্থে, মানবিকতার স্বার্থে, মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে জলপাইগুড়ি থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি সাংসদ হয়ে দিল্লি যাবেন। একটু জয়দা বলে নিন, আমি প্রশ্নের সব উত্তর দেব। জলপাইগুড়ির আসন্ন নির্বাচন, লোকসভা নির্বাচনে কি হতে চলেছে, আমাদের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ সেটা সবিস্তারে আপনাদের বলেছেন। আমি শুধু তার সঙ্গে কয়েকটি পয়েন্ট অ্যাড করব। যে কিছুদিন আগেই ধূপগুড়ির উপনির্বাচন হয়েছে, আপনারা জানেন, 2023-এ, এবং সেই ধূপগুড়ি ছিল বিজেপির দখলে। একজন এমএলএ, বিজেপির এমএলএ দুঃখজনক অকাল মৃত্যুর জন্য সেখানে উপনির্বাচন হয়, এবং এমন একটা জায়গায় যেখানে রাজবংশী ভোটারের সংখ্যা হচ্ছে 50% প্রায়। সেখানে সেই উপনির্বাচনে দেখা যায় মানুষের মত কত দ্রুত আবার ফেরত আসছে তৃণমূল কংগ্রেসের দিকে। এই জলপাইগুড়ির মানুষের, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে নির্মল চন্দ্র রায়, যিনি লোকসভার প্রার্থী হয়েছেন এখন, তিনি জয়লাভ করেন। এবং সেইটা যদি ধরি, তাহলে এই জলপাইগুড়ির যে 7টি বিধানসভা আছে, সেই 7টি বিধানসভার 5টি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে, একথা ভুলে গেলে চলবে না। সেটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। আরেকটি দিক হচ্ছে, আমি মনে করিয়ে দিই আপনাকে, যে বিরোধী দলনেতা সেই উপনির্বাচনে সাংঘাতিকভাবে মিথ্যা প্রচার করেছিলেন যে তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রী রাজবংশীদের নাকি অপমান করেছেন। কিন্তু ভোটের ফলাফল দেখিয়ে দেয় যে সেই রাজবংশী সম্প্রদায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার ফেরত এসছে। তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেছে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন ধূপগুড়ির উপনির্বাচন। এবং এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ওই ধূপগুড়ি উপনির্বাচনই হাওয়া পাল্টে দেওয়ার একটা জায়গা শুরু করে জলপাইগুড়িতে, যেটা আমাদের মাননীয় নেত্রীও বলেছেন গতকাল ডাবগ্রাম ফুলবাড়ির মিটিংয়ে, যে সেই সময় আজ থেকে মনে করুন 2019-এর ভোটে আমরা দেখেছিলাম যে জলপাইগুড়ির ভোটাররা ভেবেছিলেন যে বিজেপিকে ভোট দিয়ে আমরা অনেক কিছু পাব। আশা করতে কোনো অসুবিধে নেই, এটা বহুদলীয় গণতন্ত্র, একদলকে তার উপরে ভরসা করবে মানুষ। কিন্তু ভরসাটা যে স্থায়ী হয়নি, সেটা অচিরেই প্রকাশ পেতে শুরু করে। এবং তারপরে যে কটি নির্বাচন হয়েছে আপনারা দেখবেন, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনই বলুন এবং বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি উপনির্বাচনই বলুন, সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে আবার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। কুণাল যেটা বলেছে সেই বিষয়ে আমি একটা জিনিস যোগ করব, মিথ্যা প্রচারের ঢক্কা নিনাদ বিজেপি করছে, কারণ বিজেপির সত্যি পয়সার শক্তি অনেক বেশি।
আমাদের থেকে পয়সার শক্তি অনেক বেশি, এবং সেটা আমরাও জানি, আপনারাও জানেন যে নানাভাবে তারা কিভাবে সারা ভারতবর্ষের ব্যাংক লুট এবং অন্য অন্য উপায়ে তারা নিজেদের একটা বিশাল বড় দৌলত খানা তৈরি করেছে নিজেদের। তাই তাদের সঙ্গে ভারতবর্ষের অন্য দল ছেড়ে দিন, পৃথিবীর কোনো রাজনৈতিক দল পয়সার ক্ষেত্রে বিজেপির সঙ্গে তারা লড়াই করতে পারবে না, পয়সা প্রচুর। আর আজকে এই জলপাইগুড়িতে বসে আমরা বুঝতে পারছি, জানতে পারছি, এবং আপনারা বুঝতে পারছেন যে সেই সমস্ত প্রচার বিফলে গেছে। মানুষ ঠিক করে নিয়েছে এবং মানুষ প্রচুর পরিমাণে আসবে ভোট দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য। আজকে আপনারা জানেন যে নানাভাবে প্রচার চলছে, প্রচার করছে, কিন্তু সবথেকে বড় আমাদের শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময়, ভুল সময়, ভালো সময়, খারাপ সময়, আমাদের পাওয়া সিট, আমাদের না পাওয়া সিট, আমাদের দখলের সিট, বিজেপির দখলের সিট, এই সব উপেক্ষা করে মানুষের পাশে থাকার যে জায়গা সেটা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু এই জন্যই জলপাইগুড়ির লোক আরো ভোট দেবে যে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির মতন আমরা ওই রকম করিনি। আমরা ওরা 21-এ হেরে গেছি, তাই পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এবং সেটা একটা প্ল্যান করে পশ্চিমবঙ্গকে দেওয়া যাবে না কোনো পয়সা করি, পশ্চিমবঙ্গের গরিব মানুষকে পেটে লাথি মারতে হবে, এই রকম ধারণা, এই রকম রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। জলপাইগুড়ি আমাদের সাংসদ সিট ছিল না, তাই বলে জলপাইগুড়ির মানুষজনকে উপেক্ষা করা, তাদের উন্নয়ন না করা, এই রকম ছোট রাজনীতি, নিন্দনীয় রাজনীতি, ঘৃণ্য রাজনীতি, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস করে না, সেটা প্রমাণিত। আর আমি একটি কথা বলেই আমি শেষ করব আমার বক্তব্য। এই যে আজকে সারা পশ্চিমবঙ্গে একটা প্রধান ইস্যু তৈরি হয়েছে, শুধু জলপাইগুড়ি বলে না, সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে অবরোধ করে তাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। আমি আগেও বলেছি, আমি আবার আপনাদের সামনে বলছি, সেই কুপরিকল্পনা ষড়যন্ত্র যখন রচনা হয়েছিল, যে মিটিংয়ে তৈরি হয়েছিল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী করেছিলেন, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন যে 43-এর মন্বন্তর মনে করে দেখবেন, ইতিহাস পড়ে দেখবেন যে ইংরেজরা প্রচুর ধান চাল থাকা সত্ত্বেও বাংলায় একটা ম্যানমেড ফেমিন দুর্ভিক্ষ করেছিল বাংলার কোমর ভেঙে দেওয়ার জন্য, যেখানে 60 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এবার আমাদের কেন্দ্র, আপনারা আছেন, আমরা আছি কেন্দ্র বলে বিজেপির নেতৃত্বকে বলেন যে আমাদের বাংলাকে এই রকম শাস্তি দিতে হবে যে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, একটা দুর্ভিক্ষের মতন পরিস্থিতি করতে হবে, তাহলে বাংলার মানুষ যদি বুঝতে পারে আমাদের গুরুত্ব। এইভাবে একটা রচনা করেছিল, তার ফলাফল দেখছেন আপনারা। গত 2.5-3 বছরে কোনো পয়সা করি পাঠায়নি। বারবার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলছেন তার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি অমিত শাহ বা নরেন্দ্র মোদী, তারা এসে দিতে পারেননি যে কেন তারা টাকা আটকেছেন, বা যখন বলছেন টাকা দিয়েছি তারও হিসেব দিতে পারছেন না। এই পরিস্থিতি সারা বাংলাতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ তথা মহিলা এবং সংখ্যালঘু এবং আপামোর জনতা, তারা সবসময় চাইবে যে বাংলা মাথা উঁচু করে বাঁচুক। জলপাইগুড়ির লোকও চাইছে মাথা উঁচু করে বাঁচতে, তাই জন্যই তারা বেছে নেবে তৃণমূল কংগ্রেসকে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, যদি আপনারা প্রার্থীদের তুলনা করেন, তাহলে দেখবেন আমাদের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ। একে তো মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল, গোটা পরিবার, এখানকার নেতৃত্ব, সাংগঠনিক নেতৃত্ব। আর আপনারা বিজেপির প্রার্থীকে মানুষের কোন কাজ করেছে, কোথায় কি কাজ করেছেন? বাংলার হয়ে লড়াই, যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা আদায় করে আনা, বাংলার হয়ে লড়াই,
যাদের আবাসের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের হয়ে লড়াই করা, বাংলার হয়ে লড়াই। যে 1,64,000 কোটি টাকা বাংলার পাওনা, তার মধ্যে জলপাইগুড়িরও তো রয়েছে। তারা তো কাজ করেননি, এলাকায় দেখা যায়নি, মানুষের কাজ করেননি, বাংলার হয়ে লড়াই করেননি। তাহলে এরা ভোট পাবেন কেন? কিসের জন্য পাবেন? দলও পাবে না, আবার প্রার্থীও পাবে না। আমি আরো বিশেষভাবে বলি, জয়প্রকাশ মজুমদার সিনিয়র নেতা, যারা খুব বিভ্রান্ত হয়ে গতবার বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন, আমি জয়দাকে সেলাম জানিয়ে বলবো, জয়প্রকাশ মজুমদার বিজেপির অন্যতম শীর্ষ নেতা ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে, উনি তো রাজনীতি করেছেন, পলিটিশিয়ান, যে বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ঘরগুলোয় বসে বসে, বাংলার টাকা আটকাতে হবে শিক্ষা দিতে, বাংলায় সিবিআইডি পাঠাতে হবে, দলের মিটিং, মিডিয়া হয়তো দেখাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে, কোন কি হয়েছিল বৈঠকে, সেই আনটোল্ড স্টোরি তো জয়প্রকাশ মজুমদারের কাছে। একে একে ধরতে হবে, না হলে ওখানে ইলেকশন করা যাবে না। তারপরে উনি সিদ্ধান্ত নেন যে বাংলার নাগরিক হয়ে যে রাজনীতি হোক, বাংলাকে ধ্বংস করতে দিল্লিতে বসে একটা দল রাজনীতি করবে, আর এখানে তার প্রতিনিধিত্ব উনি করবেন না। উনি প্রতিবাদ করে এই গোটা বিষয়টা তুলে ধরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগদান করেছে। ফলে মানুষকেও এটা বুঝতে হবে যে কিছুদিনের জন্য যে ভুল বুঝিয়েছিল তাতে আপনার আখেরে কোনো লাভ হয়নি। দিনের শেষে টর্নেডো মাঝরাতে যে আপনার দুয়ারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন কি নিয়ে এসছেন? প্রধানমন্ত্রী, তার ভাষণে একটা অক্ষর ছিল না টর্নেডো নিয়ে, একটা শব্দ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যাদের বাড়ি পড়ে গেছে তাদের বাড়িগুলো অন্তত করতে দিন, গরিব মানুষ, অন্য সময় দরকার হতো না, এমসিসিতে দরকার হয়, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই তৃণমূল হতে পারে, তার মধ্যে বিজেপি নেই, তার মধ্যে অন্য দল নেই, তার মধ্যে সাধারণ মানুষ নেই, কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না ইলেকশন কমিশন। দিল যখন নিষেধ, না হবে না, পার্সিয়াল দিতে পারবেন। মানে কি? 5,000 টাকা 20,000 টাকায় বাড়ি হয়, আর ভোটের পর যদি বাড়ি তৈরির কাজ শুরু হয় ততদিনে তো বর্ষা এসে যাবে, লোকগুলো যাবে কোথায় সপরিবারে? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য যা ঘোষণা করার করে দিয়েছেন, আপনারা দেখেছেন। মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে যা ঘোষণা করার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কিন্তু মানুষ এবার এই তৃণমূলের কাজ আরো জোরদার করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জলপাইগুড়ি কেন্দ্র থেকে দিল্লিতে লোকসভায় পাঠাবেন। যদি কোনো প্রশ্ন থাকে বলুন। রাজু বিএসপি আর শুভেন্দু অধিকারী দুজনেই আজকে, শুভেন্দু টুইট করেছে, রাজু বিএসপি প্রেস রিলিজ করেছে, 9th এপ্রিল ইসিআই এর একটা চিঠি বলেছে ফলে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে পারবে, সিসিতে আওতায় আসবে না। তারপরে তৃণমূল আচ্ছা, ওই চিঠিটা নিয়ে আজকে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, অনেক চিঠিটা কাকে অ্যাড্রেস করা হয়েছে একটু বলবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের কাছে কপি আছে। কাকে অ্যাড্রেস করা হয়েছে? ইসিআই, জাতীয় নির্বাচন কমিশন, কাকে পাঠাচ্ছে চিঠিটা? পশ্চিমবঙ্গ সরকারকে, যেটা শুভেন্দু অধিকারী তুলেছেন, তাকে অ্যাড্রেস করা হয়েছে। সেটাই সব থেকে বড় কথা। অ্যাড্রেস করেছে সিইও ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যিনি তাদের শাখা নির্বাচন কমিশনের, তাকে বলছেন। এবার সেখানে কি বলেছেন? বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি বা কোনো ক্ষতিগ্রস্ত হলে অন্য জায়গায় তারা টাকা দিতে পারে। কোনো সুনির্দিষ্ট যে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তার উত্তর দেয়নি, এই গোল গোল উত্তর এসছে। সেইটা নিয়ে কে কথা বলছেন আজকে?
শুভেন্দু অধিকারী তিনি কি মুখপাত্র নির্বাচন কমিশনের? অভিযোগ তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল যে তা ঝড়ে ক্ষতিগ্রস্ত, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা সুস্পষ্ট নির্দেশ দিন, সুস্পষ্ট নির্দেশ আমাদের অধিকার দিন বা পারমিশন দিন, যাতে এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের আমরা এত টাকা করে দিতে পারি। তার উত্তর কি এইটা যে তারা দিল্লি থেকে দেবে তাদের শাখা অফিসকে দিয়ে একটা নিবন্ধের মতন ছোট গোল গোল 2 লাইনের কথা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি, ভালো করে পড়ে দেখবেন কি লেখা আছে, সেখানে দেওয়া যেতে পারে। এটাই কি উত্তর? আর এটা নিয়ে লাফাচ্ছেন ঘোলা জলে মাছ ধরার জন্য, আর বলছেন যে মিথ্যেবাদী। আমরা এখনো যেটা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে নির্বাচন কমিশন সুকৌশলে পারমিশন দেওয়ার ব্যাপারটা এড়িয়ে গেছে। নির্বাচন কমিশনকে তৃণমূল সরাসরি চিঠি দিয়েছে, ডেলিগেশন পাঠিয়েছে, তো তারা সরাসরি তৃণমূলকে বলবেন যে হ্যাঁ দেয়া হলো, সরকারকে বলবেন যে আপনারা দিন। এটা যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই জন্য বিজেপি নেতারা বিরোধিতা করেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাড়ি তৈরি করার কথা, তখন তো এই শুভেন্দু অধিকারী, এই বিজেপি নেতারাই তো বিরোধিতা করেছেন যে ভোটের আগে কেন এইগুলো করা হবে। যখন দেখেছেন এই জনমতটা তাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন নাটক করার জন্য একটা গোল গোল চিঠি বাজারে নিজেদের দপ্তরের মধ্যে মধ্যে চালাচালি হওয়া, কে কাকে কবে লিখেছে ঈশ্বর জানেন, সেগুলো দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। শুভেন্দুরা তো পাশে দাঁড়ানোর বিরোধিতা করেছেন, টাকা দেওয়ার বিরোধিতা করেছেন, বাড়ি তৈরি করে দেওয়ার বিরোধিতা করেছে বিজেপি। যখন দেখেছে মানুষ তাতে ক্ষিপ্ত, তখন এই কাজটা হয়েছে। আর আমরা তো আরো বলেছি, কেন্দ্রীয় সরকারকেও টাকা দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কেন্দ্রের দেওয়ার কথা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ফান্ড থেকে দিয়ে দিচ্ছেন। শুধু অনুমতিটা দিন, যাতে ভোটের মুখে কোনো বিড়ম্বনা প্রার্থীদের না পড়তে হয়, দলকে না পড়তে হয়। আপনারা তো নানা কৌশল করেন, লিখে দিত সরকারকে, না আপনারা ঝড় বিধ্বস্ত এলাকা, আপনারা ত্রাণ দিন। উল্টে চিঠি দেওয়ার পর বিজেপি প্রকাশ্যে বিরোধিতা করেছে, না ভোটের আগে এসব করা যায় না, রাজনীতি হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, এবং তিনি তার যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেখানেও তিনি বলছেন যে ইলেকশন কমিশনকে যেমন সিইও অফিসকে নোটিফাই করা হয়েছিল, গোটা বিষয়ে রাজ্য সরকারকেও জানানো হয়েছিল যে এক্স কাস্টিয়ার টাকা দেওয়া যেতে পারে। সবটাই বোঝা গেল। এক মিনিট, এটা একদম ভুল ব্যাখ্যা হচ্ছে। সিইওর অফিস যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে লিখেছেন, সেই চিঠিটাও ভালো করে পড়ুন। বিষয়টা লিখে বলেছেন এনক্লোজ দ্য লেটার অফ ইসিআই, সেলফ এক্সপ্লেনেটরি। ওই চিঠিটাই এরা ফরওয়ার্ড করেছে, ওরা আলাদা করে পারমিশনের কথা বলেনি। এইটা মনে রাখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে, যে চিঠিটার কথা আপনারা বলছেন, সেখানটাতে এদের বিষয়টা দেখবেন, যেটা সিইওর অফিস দিচ্ছে, ব্রিজ অমুক তমুক, এতখানি ব্রিজের কেবল, এতগুলো বাড়ি, ডিটেলসটা কিন্তু লিখেছে সাবজেক্টে। এবার এই সাবজেক্টের বিষয়ে বলছে যে সিইওর চিঠিটা আমরা পাঠাচ্ছি, এই আমরা নির্বাচন ইসিআই এর চিঠি আপনাদের এনক্লোজ করে পাঠাচ্ছি, এটাই আপনারা ধরে নিন। সেখানে এইসব বিষয়গুলো কোথায় আছে আপনারা দেখান না। আমাদের স্পষ্ট কথা, টর্নেডো এতগুলো মানুষ অসহায়, এতগুলো বাড়ি পড়ে গেছে, সেই বাড়িগুলো তৈরি করে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে মানুষের স্বার্থে। তা এত গোল গোল চিঠির এত ভাষার কৌশলের তো দরকার নেই, সরাসরি বলবে যে হ্যাঁ এটা করা যেতে পারে। তখন বিজেপি বিরোধিতা করলো, এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এটা তীব্র বিরোধিতা করছি। বিজেপি এটা হতে দিতে চায়নি। জনরোষ, মানুষের ক্ষোভের মুখে পড়ে এখন এই ধরনের নাটক করা হচ্ছে। একটা খুব চর্চা শুরু হয়েছে যে শেখ শাহজাহানের বাড়ি, এটা নাকি শুভেন্দু অধিকারী কিনবে, যদি নিলাম করে ইডিসিবি, তাহলে ওকে নিজেদের গোষ্ঠীর মধ্যে রেখে দিতে চাইছে বাড়িটা। তার কারণ শাহজাহানের ছবিটা তো শুভেন্দুর সঙ্গেই দেখা গেছিল। শাহজাহান আগে ছিল সিপিএম এ, একটা সময় যখন যে সময়টা তৃণমূলে এসেছিল, সে তো শুভেন্দুর সঙ্গেই দেখা গেছে। এখন শুভেন্দু হয়তো সাহায্য করছে, আমি জানি না, বলতে পারবো না, যে এটাও তদন্ত করে দেখাও। ঠিক আছে, আমি আপাতত রেখে দিচ্ছি তোর জিনিস, ওখানে আমারও টাকা খাটে,
বাকিটা আমি তো তাহলে পরে তুই বেরোলে পরে ফেরত দিয়ে দেবো। আমি অভিযোগ করছি না, আমি এই খবরটায় আমি বলছি তাহলে এটারও তদন্ত হোক। কারণ শাহজাহানের সঙ্গে শুভেন্দু ছবি দেখা গেছে, শাহজাহানের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতা ছিল। তো কেউ শুভেন্দু যদি সত্যি শাহজাহানের বাড়ি এখন কিনতে চায় তাহলে ধরে নিতে হবে ওটা নিরাপদ স্থানে রাখছে, পরে ফেরত দেবে বলে। ফ্যামিলির মধ্যে ইন্টারচেঞ্জ, হ্যাঁ ফ্যামিলির মধ্যে ইন্টারচেঞ্জ। সিবিআই এর কাছে এখন পর্যন্ত 650 অভিযোগ জমা পড়েছে। কিসের কি সন্দেশখালী সিবিআই এর কাছে 650 অভিযোগ জমা পড়েছে ইমেলের মাধ্যমে। সিবিআই থেকে 10 জনের টিম গঠন করা হয়েছে, তারা ওখানে স্পটে যাবেন এবং অভিযোগকারীদের বয়ান রিপোর্ট করবেন। করুন না, কেউ বারণ করেনি, করুন। শুধু তার সঙ্গে একটু বলুন যে সিবিআই এর এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারী, সে অ্যারেস্ট হচ্ছে না কেন? আমরা সিবিআই এর এফআইআর নেম চোর, চিটিংবাজ, ক্যামেরার সামনে টাকা নিয়ে যায় শুভেন্দু অধিকারী। সিবিআই তখন মনে পড়ে না বয়ান রেকর্ড করতে যাচ্ছে, সিবিআই এর এফআইআর করা। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম, তাকে অ্যারেস্ট করতে পারছে না, নতুন কেসের বয়ান নিতে যাচ্ছে। গরুর গাড়ির হেডলাইট, ওখানে যা যা করার সেগুলো রাজ্য সরকার প্রশাসন করেছেন। এখন ভোটের স্বার্থে সন্দেশখালীকে জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ভোটের স্বার্থে জিইয়ে রাখতে হবে। যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, বিলকিস বানু, মণিপুর, আর তাদের এখন মনে হচ্ছে সন্দেশখালীর কথা। একটা কথা বলুন এই ব্যাপারে, এক মিনিট। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নারদা কাণ্ডের সময়, সারদাতে তো ওনার নাম ছিলই, সারদার কর্তা যিনি তিনি ওনার নাম দিয়েছেন। নারদা কাণ্ডে যখন বিজেপি অফিস থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়া দেখানো হয়, সেটা দেখিয়েছিলাম আমি নিজে। বিজেপির রাজ্য অফিস থেকে সব জনগণের জন্য সেটা আমি দেখিয়েছিলাম। এবং আমি আপনাদের বলতে অসুবিধে নেই, সেই সময়ে এই ভিডিওগুলো আসতো দিল্লির থেকে পাঠানো হতো বিজেপি অফিস থেকে। আমাদের সকালবেলায় কনফারেন্স হতো, ভুলে যাবেন না সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্টের নাম হচ্ছে অমিত শাহ। তখন নাড্ডাজি আসেননি, এগুলো মনে রাখা দরকার। এবং অমিত শাহ, আমরা যে দুজন বসতাম, তখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবজারভার হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং বলে একজন, লাল বাহাদুর শাস্ত্রীর কোনোভাবে আত্মীয় হতেন। সেই সিদ্ধার্থ নাথ সিং এবং আমাকে ওখান থেকে অমিত শাহ নির্দেশ দিতেন এটা কিভাবে বলবে, এবং সেই সময় আমার স্পষ্ট কানে বাজে এ বেটা মহাচোর আছে, শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ, এবং সেইটা আমি দেখিয়েছিলাম। সেইভাবেই দেখানো, আপনারা এখনো ফুটেজ পাবেন। এরপরে কাট টু সেকেন্ড সিন, জয়নিং এর আগে পাঁচতারা হোটেলে রাত 12টার সময় মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী এসছেন। তার আগে তিনি গিয়ে পদত্যাগ করে এসছেন বিধানসভায়, এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি सीबीआई से बचा लीजिए हमको। আর পাশ থেকে কৈলাস বিজয়বর্গীয়া বলছেন हम लोग हैं ना। এটা অনেক জায়গায় আমি বলেছি, সেখানে একজন অন্ত বলেছিল আস্তে করে, দিলীপ ঘোষ একটু দূরে বসে বলল পার্টিটা উঠে গেল। ঠিক এই মন্তব্য করেছিলেন। আর আজকে আমি আর একটা ঘটনা মনে করি, যদিও এটা জলপাইগুড়ির সঙ্গে কানেক্টেড নয়, জলপাইগুড়ির সঙ্গে একটু আছে, কারণ জলপাইগুড়ির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি, যিনি আগে ছিলেন, তাকেও এত দেরি করে কেন ঘোষণা করলো? কারণ তাকেও সরাবার বন্দোবস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী, যাতে সে জয়ন্তবাবু যাতে টিকিট না পান। লাস্ট মোমেন্টে জয়ন্তবাবুকে দেওয়া হয়েছে। তার আগে আপনারাও জানেন, আপনারাও খবর রটিয়েছেন, জয়ন্তবাবুর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই 5 বছর বলে বিজেপি চিন্তা করছে তাকে টিকিট না দেওয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে দিলীপ বাবুকে আজকে মেদিনীপুর ছাড়া করে অন্য জায়গায় পাঠানো, একটা কঠিন সিট যেখানে জেতার কোনো সম্ভাবনা নেই, সেটা কার হাতের কাজ করি? শুভেন্দু অধিকারী তিনি বিশ্বাসঘাতক, গদ্দার। আমরা বলি শুধু তাই নয়, তার এই রক্ত, তিনি যেখানে আছেন সেখানেও তিনি বিশ্বাসঘাতকতা করছেন তার পূর্বতন যারা আদি বিজেপি তাদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএর ঘটনাটা অত্যন্ত যেদিকে যাচ্ছে, জলপাইগুড়ির মানুষ, উত্তরবঙ্গের মানুষও অত্যন্ত সচেতনভাবে দেখবেন। মানুষকে ভিটে মাটি ছাড়া করার একটা চক্রান্ত চলছে, ধর্মের ভিত্তিতে ভাগ করার কথা বলা হচ্ছে। কিন্তু আসামে দেখবেন সেখানে বাংলা বলা হিন্দুও
বঙ্গভাষী হিন্দু ডিটেনশন ক্যাম্পে চলে যাচ্ছে, সেই ভয়ঙ্কর সব অভিযোগ আসছে। ফলে এমন কোনো শক্তিকে ভোট দেবেন না যারা শুধু মূল্যবৃদ্ধি, বাংলার প্রতি বঞ্চনা, শুধু তাই নয়, আপনার শিকড় ধরে টান মারছে, আপনার নাগরিকত্ব, আপনার অস্তিত্বের শিকড় ধরে টান মারছে, এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার, সেই চপার প্রসঙ্গে আজকে একটি বিষয় সামনে এসেছে। আয়কর দপ্তরের তরফে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তারা কোনো তল্লাশি চালায়নি, এবং তারা এটাও বলেছে যে 4 এপ্রিল ইনকাম ট্যাক্সের নোডাল অফিসার তারা মুখ্য নির্বাচনী আধিকারিককে নজরে আনেন যে বেহালা ফ্লাইং ক্লাবে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, স্বাভাবিকভাবে সেখানে নজরদারি করানো। সেই কুইক রেসপন্স টিম কাল গেছিল ওখানে, এবং তারাই হয়তো সেখানে গিয়ে কথাবার্তা বলতে পারে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বিজেপি শিখিয়ে দেওয়া মুখ রক্ষা, ফেস সেভিং এর স্টেটমেন্ট। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ওইভাবে তল্লাশি করার পরেও কিছুই পাওয়া যায়নি কিছু, তাই এখন মুখ রক্ষায় বলা হচ্ছে না আমরা তো ওটাই যাইনি, আমরা ওটার নিরাপত্তা দেখতে যাচ্ছিলাম। তোমার এতদিন বাদে মনে হলো যে বেহালা ফ্লাইং ক্লাবে নিরাপত্তা দেখা উচিত? বেহালা ফ্লাইং ক্লাবটা কি মঙ্গল গ্রহ থেকে সবে এসেছে? ফলে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার তল্লাশি করতে গিয়ে কিছুই পাওয়া যায়নি, খালি হাতে ফিরতে হয়েছে, তাই মুখ রক্ষায় নজর ঘোরাতে মুখ পুড়েছে। তো মুখ পোড়া, কাল অভিষেকের চপারে তল্লাশি করতে গিয়ে মুখ পোড়া হয়েছে, মুখ পোড়া। তো এখন সেই কারণে নজর ঘোরাতে এখন বলা হচ্ছে না ওটাই যায়নি এটাই যায়নি। আরে ক্ষমতা থাকলে বিজেপি নেতাদের বাড়ি যাক না, সেখানে তো সারদা কর্তা কোর্টে স্টেটমেন্ট দিয়ে বলেছেন ক কোটি টাকা শুভেন্দু নিয়েছে, তদন্ত হোক না, যান না স্টেটমেন্ট, তার উপর দাঁড়িয়ে স্টেটমেন্ট নিয়ে তদন্ত হোক না। তার মুরদ নেই, গেছে অভিষেকের। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি যেহেতু আপনারা দায়িত্বশীল, 1 মিনিট জানি, 1 মিনিট বলছি, আজকে দায়িত্বশীল আপনার সংবাদ মাধ্যম আপনারা, এটা ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা একটা স্টেটমেন্ট করে বলেছে না না আমরা কোনো তল্লাশি ফল্লাশি করিনি বলে পাশ কাটিয়ে গেছে। প্রশ্ন উঠছে আজকে ঘন্টা 3 ধরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই হেলিকপ্টার ওই জায়গা থেকে নিয়ে তার তমলুকে যাওয়ার কথা, তার আগে 3 ঘন্টা ধরে ঠিক মুখেই বেহালা ফ্লাইং ক্লাবের মুখে নির্বাচন আধিকারিকের টিম কি করছিল, কি উদ্দেশ্যে তারা ওখানে বহাল ছিল, ওখানে দাঁড়িয়ে ছিল, কি উদ্দেশ্য আমরা জানতে চাই। আজকে এটাই যদি হয়, কোনো কারণ নেই জাগে তাহলে আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইটের টাইমের আগে 3-4 ঘন্টা এই নির্বাচন কমিশনার জানতে চাই। নির্বাচন আধিকারিকরা জানিয়েছেন যে তারা ওখানে গেছিলেন ভিআইপি মুভমেন্টের জন্য। কি বলবেন? ভিআইপি মুভমেন্ট তো এটা সবাই জানে, আপনারা কোথাও দেখেন ভিআইপি মুভমেন্ট হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন 40 জনের মধ্যে তিনি একজন স্টার ক্যাম্পেনার, 40 জন আছে। এবার তার মধ্যে কুণাল ঘোষও আছেন, আমিও আছি, এই 40 জনের মধ্যে। এখানে নির্বাচন কমিশনের কাউকে দেখছেন? আমরা এসছি ট্রেনে করে, এখানে হোটেলে উঠেছি, তারপর এখানে করছি, কোন নির্বাচন কমিশনের অফিসারকে দেখছেন যে ভিআইপি মুভমেন্টের জন্য? এটা মিথ্যে কথা। ডিস্টার্ব করতে কেন্দ্রীয় একেবারে উপর মহল থেকে, দিল্লির উপর থেকে ডিস্টার্ব করার জন্য নির্দেশ, মেলাইন করো, ডিস্টার্ব করো, অন্য ইস্যুতে ব্যস্ত রাখো, তাতে যাতে ভোটটার আগে অভিষেককে ব্যস্ত রাখা যায়, কিন্তু ও অন্য ধাতু দিয়ে তৈরি। 2 নম্বর হচ্ছে বেহালা ফ্লাইং ক্লাবের নিরাপত্তা বা ঠিকঠাক নিরাপদ আছে কিনা, সেটা আর যার থাকুক, সেটা রাজ্য পুলিশের দায়িত্ব। যদি কেন্দ্র মনে করে রাজ্যকে লিখবে বা কেন্দ্রের কোনো কিছু থাকলে করবে। ইনকাম ট্যাক্সের দায়িত্বে কবে থেকে ল অ্যান্ড অর্ডার পড়লো নিরাপত্তার, এর ব্যাখ্যাটা কে দেবে? বেহালা ফ্লাইং ক্লাব, ওখানে 4টে হেলিকপ্টার থাকে, সেটা নিরাপদ কি নিরাপদ না সেটা পুলিশ দেখবে। যদি মনে হয় নির্বাচন কমিশনে কেউ অভিযোগ জানাবে, নির্বাচন কমিশন বললে দরকার হলে কেন্দ্রীয় বাহিনী যাবে। কিন্তু ইনকাম ট্যাক্স, আয়কর দফতর নিরাপত্তার দায়িত্বটা কবে থেকে নিল? কোন দিন এবার দেখতে পাবো শুভেন্দুর দুপাশে স্যালুট মেরে ঘুরছে কি তাহলে কেন্দ্রীয় বাহিনীর বদলে আয়কর দপ্তরের অফিসাররা, যাদের উচিত
শান্তিকুঞ্জে গিয়ে রেড করা, সার্চ অ্যান্ড সিজি হবে। আর তার বদলে তাকে প্রোটেকশন দিয়ে ঘুরে বেড়াবে। আজকে রাহুল গান্ধীর দপ্তরে তামিলনাড়ুর নীলগিরিতে একই রকম ভাবে তল্লাশি চালানো হচ্ছে তিনি নামার পরে। এই অবিজেপি নেতৃত্ব, বিজেপি বিরোধী যারা আছেন, তাদের এইভাবেই নানাভাবে হেনস্থা করার কাজ তারা করছেন, পূর্ব পরিকল্পিত, এবং বোঝাই যাচ্ছে এটা একটা সেম প্যাটার্নে চলছে গোটা জিনিসটা। এখন তারা যদি মনে করেন এইসব করে একটা আতঙ্ক তৈরি করবেন, আর কোথায় কি করবেন আমরা জানি না। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা এই দুর্বৃত্তরা জেনে রাখে। দাদা, আজকে অনুরাগ ঠাকুর শিলিগুড়িতে বলেছেন যে ভারতবর্ষে কোথাও ব্লাস্ট হলে বা কোনো এরকম ঘটনা ঘটলে তার সেফ প্লেস পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেয়। আরে ব্লাস্টটা তো হয়েছে বেঙ্গালুরুতে, কর্ণাটকে। তার আধার কার্ডের নাম ছিল হচ্ছে তামিলনাড়ুর, কর্ণাটকের আর মহারাষ্ট্রের। সেখানে পশ্চিমবঙ্গ কোথায়? বেঙ্গালুরুর পাশের বাড়ি তো পশ্চিমবঙ্গ নয়। তাহলে এতগুলো রাজ্য পেরিয়ে এলো, তো তখন কেন এনআইএ, আইবি, সেন্ট্রাল এজেন্সি কি করছিল? ধরেনি কেন? কে বারণ করেছিল? এই প্রশ্নের উত্তরে আমার একটা বলার আছে, আমি আপনাদের সুস্পষ্টভাবে, কারণ এটা গভীর প্রশ্ন, এটা আপনাদের একটুখানি সিরিয়াসলি এটা দেখতে হবে। এনআইএ তৈরি হয়েছিল 2008-এ অ্যান্টি টেররিস্ট মডিউলকে আটকানোর জন্য সারা ভারতব্যাপী। ভারতের বিরুদ্ধে যে জঙ্গি গোষ্ঠীরা কাজ করছে তাদের আটকানোর জন্য এনআইএ হলো, এবং সম্পূর্ণভাবে এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপকে দেখবে এনআইএ, না লোকাল পুলিশ, না সিবিআই। এনআইএর দায়িত্ব। এবার ব্যাঙ্গালোর ব্লাস্টের জন্য তারা নিয়োজিত ছিল। বেশ কিছুদিন তদন্তের পর হঠাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যেই দুজনকে গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গে। আজকে অনুরাগ ঠাকুর বলেছেন বাংলাকে নিয়ে। আমি অনুরাগ ঠাকুরকে প্রশ্ন করছি, তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী একজন। দিল্লিতে 2023-2024 আপনারা এখনই গুগল সার্চ করে দেখে নিতে পারেন কতজন আতঙ্কবাদী গ্রেপ্তার হয়েছে এবং তাদের কানেকশন আইএসআই, তারপর হচ্ছে আইএস, আইসিআইএস, যেসব জামাত মুজাহিদ্দিন, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যাদের যোগাযোগ দেখা যাচ্ছে। মহারাষ্ট্রের বিস্ফোরণ, হরিয়ানাতে, অন্য রাজ্যের, কাশ্মীরের, এই সমস্ত কোথায় তারা বাসা বেঁধেছিল? দিল্লিতে। দিল্লির আইন কানুন কার দেখার কথা? অমিত শাহের। তাহলে বলবো যে কি করে তারা দিল্লিতে 8 থেকে 9 জন কুখ্যাত জঙ্গি তারা দিল্লিতে আস্তানা গাড়লো, কার ফেলিও? আমরা এটা করি না, কারণ এটা জাতীয় নিরাপত্তার সঙ্গে। অনুরাগ ঠাকুর কাছের ঘরে বসে ঢিল ছুটছেন, যেগুলো তাদের দায়িত্ব, তাদের এলাকা, তাদের পুলিশের বা তাদের এজেন্সি দেখার কথা। সেই জায়গা থেকে যখন ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে তাহলে তারাই প্রোটেকশন দিয়েছেন, অথবা তাদের এলাকা থেকে সেফ প্যাসেজ করে দিচ্ছেন অবিজেপি রাজ্যে গিয়ে কিছুদিনের জন্য লোকাবার জন্য। তারাই সেফ প্যাসেজ করে দিচ্ছে। বাংলা অব্দি এলো কি করে? বাংলা অব্দি এলো কি করে? এনআইএ কি করছিল? আর বাংলায় যখনই জানানো হয়েছে বাংলার পুলিশকে, 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। সেটা হচ্ছে রাজ্যের আরো একজন আইপিএস মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি, তাকে সরিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন বললো যে শূন্যস্থান পূরণের জন্য বিকেল 5টার মধ্যে 3 জন আধিকারিকের নাম পাঠাতে। আমরা পরিষ্কার বলছি, বিজেপির নির্দেশে, বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপি নাম দিয়ে দিচ্ছে একে 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 সরাতে হবে। 48 ঘন্টার মধ্যে 3 জন ডিজি চেঞ্জ হয়ে গেল, অন্যান্য আধিকারিক চেঞ্জ হয়ে গেল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রমাণ দিচ্ছেন যে বিজেপির নেতা এনআইএ সুপারের বাড়ি গিয়ে রাতে গোপন বৈঠক করছে, তাকে সরাচ্ছে না। বিজেপি কোনো প্রমাণ দিতে পারছে না, শুধু নাম সুপারিশ করছে, তাতে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে। আর তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিচ্ছেন যে রাতের অন্ধকারে নিজের বাড়িতে বিজেপির নেতা জিতেন তেওয়ারি কোথায়? 7 দিন তো হয়ে গেল, জিতেন তেওয়ারি নাকি মানহানির মামলা করছেন। আপনারা বড় বড় করে দেখিয়েছিলেন, ব্রেকিং নিউজ, মামলা করবার হুমকি দিলেন জিতেন তেওয়ারি। এর পরের অংশটা একটু দেখান, ধরুন, জিতেনকে বলুন তৃণমূল বলছে চিঠিটা কই, ক্ষমতা থাকলে চিঠিটা দিক, সেই ব্রেকিংটা একটু দেখি। তার আগে ব্রেক করে যাচ্ছে কেন আপনাদের? না, জিতেন তেওয়ারি মামলা করবেন বলেছেন, আরে মামলা কই? ফলে
তৃণমূল প্রমাণ দিচ্ছে যে সেন্ট্রাল এজেন্সি বিজেপির হয়ে কাজ করছে, তাদের অফিসারদের সরাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ডিরেক্টরদের বদলি দাবি করেছেন, আর বিজেপির ডেপুটেশন নিয়ে তার ভিত্তিতে বিনা প্রমাণে পশ্চিমবঙ্গের আধিকারিকদের সরানো হচ্ছে। দলদাসের কাজ করছে নির্বাচন কমিশন। জয়প্রকাশ দেব কুণালদা, গোটা বাংলা জুড়ে তো ভোট এখন তো বিভিন্ন পোস্টার লাগানো হচ্ছে, তো দেখা যাচ্ছে যত পোস্টার লাগছে লক্ষ্মীর ভান্ডারের পোস্টারটা প্রচুর, তুলনায় মমতা বা অভিষেকের পোস্টারও কিন্তু অত দেখা যাচ্ছে না। কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার মানে, লক্ষ্মীর ভান্ডার শুধু একটা স্কিম নয়, লক্ষ্মীর ভান্ডার এটা একটা সিম্বল, প্রতীক। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এটা সমৃদ্ধির প্রতীক, আত্মনির্ভরতার প্রতীক, অধিকারের প্রতীক। সবুজ সাথী কন্যাশ্রী থেকে যেটা শুরু হচ্ছে, রূপশ্রী থেকে শুরু হচ্ছে, সেটাই লক্ষ্মীর ভান্ডারে আবার গিয়ে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজনীতিতে দেখুন, সংসদে দেখুন, পার্লামেন্টে দেখুন, পুরসভায় দেখুন, পঞ্চায়েতে দেখুন, মহিলাদের কত বেশি পার্টিসিপেশন। সাংগঠনিক পদে দেখুন, আমার পাশেও রয়েছে মহিলাদের অধিকার। কত মানুষ, কত গরিব মানুষ এই যে লকডাউন, করোনা কাল, সেই সময় অর্থনীতির হাল ধরে রেখে দিয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার এবং এই ধরনের কিছু স্কিম। লক্ষ্মীর ভান্ডার বাংলার মায়েদের বোনেদের অন্য রাজ্য নকল করছে। যে বিজেপি, যে অন্য দল আমাদের সমালোচনা করছিল, তাদের ইস্তাহারে দিচ্ছে, তারা নকল করছে। ফলে লক্ষ্মীর ভান্ডার বাংলার সমৃদ্ধির, গাঁয়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। এটা হচ্ছে সলিল চৌধুরীর অমর সৃষ্টি, এটা একটা প্রতীক। ফলে লক্ষ্মীর ভান্ডার, বাংলার মায়েরা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার একটা সিম্বল, যে বাংলার মহিলাদের সম্মানের একটা সিম্বল। তার নমুনা মহিলারা কিভাবে সেই অধিকার আঁকড়ে রাখবেন, এটা এবার বিজেপি আর বাকিরা হাড়ে হাড়ে বুঝতে পারবে। এইখানে একটা বলিনি, লক্ষ্মীর ভান্ডার আপনি বললেন যে কেন বেশি, খুব সুন্দর এক্সপ্লেন করেছে আমার বন্ধু কুণাল। একটা কথা কি আমরা ভুলে যাব, যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন সারা ভারতবর্ষে রামমোহন রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল এবং সেটা জায়গা পেয়েছিল, শক্তি পেয়েছিল বিদ্যাসাগরের হাতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সম্পূর্ণ করেছেন পশ্চিমবঙ্গে। সেইটা দেখা দেখি সারা ভারতবর্ষ সেটাকে অনুসরণ করছে। জয়প্রকাশ দা, আপনার কাছে একটি কোশ্চেন, সেটা হচ্ছে হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিয়েছে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। 10,000 জনের পারমিশন চাওয়া ছিল, মাত্র 200 জনের পারমিশন দিয়ে রামনবমীর অনুমতি। কি বলবেন? আমি একটা কথা, জলপাইগুড়িতে বসে আছি, আপনি রামনবমীর কথা তুলেছেন, আমি এই প্রসঙ্গে একটা স্পষ্ট কথা বলে দিতে চাই। জলপাইগুড়িতে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকেও, অন্য অন্য দলের যারা কর্মী তাদের, আমাদের কর্মীদেরও আমি বলতে চাই যে রামনবমী নিয়ে এই জলপাইগুড়িতে, বিশেষ করে জলপাইগুড়ি শহর এবং তার আশেপাশের অনেক জায়গায় অনেক রকম পরিকল্পনা, বলবো না, ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তৈরি হচ্ছে, যে যেখানে সমাজে যেন অশান্তি তৈরি হয়। এই রকম একটা পরিস্থিতি তৈরির খবর আমরা পেয়েছি, আমরা জানিয়েওছি। আপনারা দেখবেন এখানে নাম না লেখা কোনো রকম কিছু নেই, তেকোনা গেরুয়া পতাকা সারা জলপাইগুড়ি শহর তার আশেপাশে সমস্ত গভর্নমেন্টের জায়গাতে লাগিয়ে দেওয়া হয়েছে। কারা সেটা লাগালো? কোনো নাম নেই কেন? যদি কোনো সংগঠনের হয় তাহলে সেই সংগঠনের নাম নেই কেন? এটার মধ্যে দিয়েই এই চক্রান্ত এবং ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে, যে তারা ওই গেরুয়া ধ্বজ বলে তেকোনা পতাকা সর্বতভাবে কোনো নাম ছাড়া লাগিয়ে দিয়ে চেষ্টা করছে একটা ধর্মীয় উন্মাদনা করা। রামনবমী পালন হবে, সবাই শান্তভাবে রামের পুজো করবেন, রামেরকে স্মরণ করবেন। রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোণে বনে মনে, হয় ঘরের কোণে করবে, নয় মনে মনে করবে, নয় বনে গিয়ে মানে আড়ালে গিয়ে তুমি ধর্ম করবে। আর এখনকার সময়ে এই যে কথাবার্তা ত্রিশূল নিয়ে বেরিয়ে পড়ছেন এর মধ্যেই বিজেপির নেতা নেত্রীরা, তার জন্যই জয় সেনগুপ্ত যে আজকে রায় দিয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্ত, যে 200 জনের বেশি মিছিল হবে না। আমার মনে হয় এটা কলকাতার ক্ষেত্রে যখন করেছেন,
সেটা সমস্ত জায়গায় আমি অনুরোধ করব, সমস্ত প্রশাসন সব জায়গায় এই রকম ভাবেই যেন রামনবমীর যে মানে পুজো আর্চা মিছিল সেটাকে যেন নিয়ন্ত্রণ করেন। কিছু লোক এটাকে আশ্রয় করে যেন একটা ধর্মীয় উন্মাদনার নামে যেন সমাজে বা অন্যভাবে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা না করতে পারে। আজকে আলিপুরদুয়ারে সেখানে মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, তারপর প্রার্থী বাছুন। 42টা কেন্দ্রে যাব বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে, এটাই তো দল আমার কাছ থেকে আশা করে। মিঠুন চক্রবর্তী তিনি বিশিষ্ট অভিনেতা, তিনি বেসিক্যালি একজন ওই লাউডগা সাব টাইপের উনি একজন অভিনেতা মিঠুন নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। তিনি অভিনেতা, কিন্তু তার পর্দার অভিনয়ের থেকে রাজনৈতিক অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে। পর্দার অভিনয়ের থেকে রাজনৈতিক অভিনয়টা বেশি হয়ে যাচ্ছে। কেউ কোনোদিন সম্মান দেয়নি আমাকে বলে কেঁদেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তখন বলেছিল আমি আমার বোনের কাছে সারা জীবন যতদিন বাঁচব ততদিন কৃতজ্ঞ থাকব। এরপরে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সারদা এবং অ্যালকেমিস্টের অভিযোগ আছে। অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তী, সারদা থেকে টাকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যারা আমার কাঁধে বন্দুক রাখতে গেছিলেন, পরে উত্তরগুলো তো শুনতে হবে, বাঁচার জন্য বিজেপিতে গেছে। মিঠুনদাকে জিজ্ঞাসা করুন দক্ষিণ ভারতে কোন সেই স্কুল যে ইংল্যান্ডের এক ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন ছাড়া ছাত্র ভর্তি করিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেপ্তারের মুখে তার মালিক চলে গেছিল, সেই মালিকের নাম কি? মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করুন দক্ষিণ ভারতে একটি স্কুল ইংল্যান্ডের এক ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের নামের অ্যাফিলিয়েশনের মিথ্যা প্রচার করে ছাত্র ভর্তি করিয়ে কেলেঙ্কারির মধ্যে পড়েছিল। যে ব্যক্তি করেছিলেন তার নাম কি? সবুজ পাহাড়ের মধ্যে হাতি করিডোরের মধ্যে কনস্ট্রাকশন করিয়েছেন, সেই ব্যক্তি তার নাম কি? সারদা থেকে কে টাকা নিয়েছিলেন? যতদিন রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল, শ্যামল সেন কমিশন ছিল, কে টাকা ফেরাননি? সিবিআই ইডি হাতে যাওয়ার পর কে ছুটে গিয়ে টাকা ফিরিয়েছেন? মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ওকে গলায় কলার দিয়ে আঙুল তুলে বিজেপি এখানে ঘেউ ঘেউ করতে পাঠিয়েছে। মিঠুন চক্রবর্তী ব্যক্তি, মিঠুন চক্রবর্তীকে আমি শ্রদ্ধা করি, কিন্তু দুর্নীতির অভিযোগে আকণ্ঠ ডুবে থাকা মিঠুনদা, পরিবারের বিষয়টা আনলাম না, মা বোনেদের কথা বলছেন, সন্দেশখালী নিয়ে কথা বলছেন। আপনার স্ত্রী আর পুত্রের বিরুদ্ধে এক মহিলা কি অভিযোগ করেছিলেন? থানা পুলিশ হয়েছিল, আকণ্ঠ ডুবে আছে, ব্যবসায় ডুবে আছে, জমি দখলে ডুবে আছে, স্কুলে ডুবে আছে, পরিবারে ডুবে আছে। বিজেপি খুঁজতে গেছিল একটা অন্য দাদা, সে দাদা রাজি না হয় একটা ভেজাল দাদা, 2 নম্বরই দাদা এনে ভোটে নামিয়েছে। মিঠুনদার ক্ষমতা থাকলে আগে নিজের এগেনস্টে করাপশনের অ্যালিগেশন গুলোর উত্তর দিক, ওকে গলায় কলার বকলস। মিঠুন চক্রবর্তী দুর্নীতিতে ডুবে, ওর গলায় কলার বকলস পরিয়ে বিজেপি ঘেউ ঘেউ করাচ্ছে। আর একটা জিনিস আপনারা তো জানেন, মিঠুনের যে মনার্ক রিসর্ট নীলগিরি হিলসে উটিতে, তার জমি দখল নিয়ে কেস আছে, কারণ সেই জমিটা বনের জমি, মানে ফরেস্ট ল্যান্ড, পরিবেশের অবজেকশন, ফরেস্টের অবজেকশন, এইসব। কিন্তু সব থেকে বড় অবজেকশন থেকে যে কেস এখনো ঝুলে আছে, বিজেপি সেটাকে সাইড লাইন করে রেখেছে। বিজেপি নিজেদের বলে আদিবাসী প্রেমী, সেখানকার কয়েক হাজার আদিবাসী পরিবারকে উৎখাত করা হয়েছিল। তাদের যে এসটি সম্প্রদায়ের যে তার জন্য কমিশন, ওখানকার রাজ্যের যে কেস হয়েছিল মিঠুনের এগেনস্টে, আমি বলছি মিঠুন জবাব দিক, একবার যেন মুখ খোলে। তার উত্তরে মিঠুন রিসর্টস যে বলে ওদের অর্গানাইজেশন, তারা কি উত্তর দিয়েছিল কোর্টে জানেন? সেটা এখনো আছে। বলেছিল কেন ওরা স্থানান্তরিত হয়েছে, কিন্তু তাদের অনেককে আমাদের হোটেলে আমরা কাজ করতে দিয়েছি, বাসন মাজাচ্ছি, খাবার সার্ভ করাচ্ছি, ফ্লোর পরিষ্কার করাচ্ছি। আদিবাসীদের আমি
চাকর করেছি সেই গর্ব নিয়ে তিনি বলেছিলেন যে জমি গেছে তো কি হয়েছে, আমরা তাদেরকে এইভাবে এমপ্লয়মেন্ট দিয়েছি। কুণালদা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা করেন। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করবার চেষ্টা চলছে। উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা পদক্ষেপের আবেদন জানালেন, কি বলবেন? সঠিক কাজ। আমরা বিচার ব্যবস্থাতে পূর্ণ শ্রদ্ধা সম্মান রাখি। বিচার ব্যবস্থা আমাদের শেষ ভরসা, কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে যে কি চলছে সেটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়ে গিয়েছেন। ফলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা করছিলাম, বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে, কোনো কোনো চেয়ারের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন সত্যি। ফলে নিশ্চিতভাবে এটা নিয়ে ভাবার একটা সময় এসছে, সেটা সুপ্রিম কোর্ট দেখুক। দেখুন, আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়, মাননীয় বিধায়ক, যার হয়ে যাকে ভোট দেওয়ার, ডক্টর নির্মল চন্দ্র রায়, যাকে ভোট দেওয়ার জন্য আমরা এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলাম, নির্মলবাবু এসছেন। ফলে আমরা খুব নিশ্চিত যে বিজেপির তৃণমূলের ভোট তো তৃণমূল পাবে, এর বাইরে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা পাবেন। আমরা বিজেপির পরিবারগুলিকে বলছি, কন্যাশ্রী পান, রূপশ্রী পান, লক্ষ্মীর ভান্ডার পান, স্বাস্থ্যসাথী পান, যদি পেয়ে থাকেন তাহলে ওই কথা, আগের বার কাকে ভোট দিয়েছিলেন, কি পেলেন, চোখ বুঝে 5 মিনিট ভাবুন, আর তারপর ডক্টর নির্মল চন্দ্র রায়কে ভোটটা দিন। দাদা, দেশে টাকা রিকভারির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজস্থান সবচেয়ে এগিয়ে, কিন্তু সবচেয়ে কম পরিমাণ টাকা এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে। কিন্তু গতকালকে দেখা যাচ্ছে বিজেপি এক নেতার গাড়ি থেকে প্রচুর পরিমাণ টাকা, বিজেপির নেতার বাড়ি সার্চ করতে বেরিয়েছে তো এখান থেকে। এখানে আমাদের কাছে, আমাদের এখানে অভিযোগ আসছে, বিজেপির নেতারা অভিযোগ, আমরা এটা তদন্ত দাবি করছি, আমরা এজেন্সি, আমরা চাইছি এগুলো তদন্ত হোক। বিজেপির নেতারা টাকা ছড়াচ্ছেন, বিজেপি নেতারা বিভিন্ন পদ্ধতিতে, বিজেপির কোনো কোনো নেতা এবং তারা সেন্ট্রাল ফোর্স যারা পায় তাদের কনভয়গুলি থামিয়ে অবিলম্বে তল্লাশি করা দরকার, অবিলম্বে। কারণ তাদের মাধ্যমে নানা জিনিস এদিক ওদিক হচ্ছে এবং অন্য পথেও অভিযোগ আসছে কোনো কোনো মহল্লায় যে সেখানে টাকার লোভ দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু গতকাল তো ধরাও পড়েছে, আপনাদের এখান থেকেও আপনারা সবাই জানেন যে বিজেপির নেতার গাড়ির থেকে একেবারে পদ্মছাপ মারা ব্যাগে করে নগদ বিপুল টাকা, হিসাব বহির্ভূত টাকা, এগুলো উদ্ধার হয়েছে। না, রাজস্থানে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বাংলা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত, আর যেটুকু এদিক ওদিক হচ্ছে সেটা বিজেপি করছে, আর বিজেপির হাতে এজেন্সি। ফলে তারা নিজেদের জায়গাগুলো সার্চ করছে না, ফলে এক পক্ষের করছে, তাতেই এই উদ্ধার হচ্ছে। কি করে জানো? বিজেপির কালো টাকা বিজেপির কাছে, জয়দা বলেছে তো, অঢেল টাকার পাহাড়। তো তারা এখন ভোট, আমি আপনাদের একটা খবর দিতে পারি যেটা 2021-এ আমরা জানতাম, এবার এবছরও হবে, যে বিভিন্ন পাঁচতারা হোটেলে বিজেপির বিভিন্ন নেতারা কলকাতা বা বড় বড় শহর, যেখানে আসানসোল বা জলপাইগুড়ি বা বড় শহর, যেসব জায়গায় গিয়ে তারা বড় হোটেলে আস্তানা গাড়েন, সেই সব হোটেলে যে প্রত্যেক দিন আপনারা জানেন যে তরি তরকারি, সবজি, মাছ, মাংস সাপ্লাই হয়, কাউকে না কাউকে কন্ট্রাক্ট দেওয়া থাকে। মনে করুন কলকাতার মেরিয়ট হোটেল বা তাজ, সেখানে তাদের এই সাপ্লাই ভ্যান থাকে, যেগুলো একদম বন্ধ করা কন্টেনার টাইপের বন্ধ করা ভ্যান থাকে, এবং সেই সব সাপ্লাই ভ্যানগুলো যায় হোটেলের পেছনের বিশেষ দরজা দিয়ে, এবং সেখানে বিশেষ বড় লিফট থাকে তাদের সারা 365 দিনের জন্য, সেগুলোকে সেই শাকসবজি ডেলি সাপ্লাই, সেগুলোকে তুলে ঠিক মতন রাখার জন্য। বিজেপি সেই ভ্যানগুলোকে ব্যবহার করত টাকার জন্য, যে ওখানে জমা হওয়া আর ওখান থেকে বেরোনোর জন্য। এবছরও করবে বলে আমার নিজের ধারণা। যদি নির্বাচন কমিশন এই সব দিকে যাবে না আমরা জানি, কিন্তু নজর দিলেই বিজেপির এই টাকার স্রোত, এই যে কিভাবে চ্যানেল করে টাকা যায় এবং তারা বিতরণ করে, আমরা তো জানি। বিজেপির বিভিন্ন নেতা যারা দাঁড়িয়েছেন ভোটে, তারা আমার সঙ্গে যোগাযোগ করে বলছে, দাদা এত কোটি টাকা বলেছে, আমাদের আরো বেশি করে আমরা চাইছি, তাতে সে টাকার
অঙ্ক শুনলে মাথা খারাপ হয়ে যাবে তারা যেভাবে বলছে। সুতরাং টাকার ব্যাপারে বিজেপির ধারে কাছে কেউ যেতে পারবে না, কোনো দল। আমি বললাম তো, পৃথিবীর কোন রাজনৈতিক দল, সে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি হোক আর রিপাবলিক পার্টি হোক, যারা পৃথিবীতে সব থেকে বড়লোক দল বলে জানা যেত, বর্তমান ভারতীয় জনতা পার্টির ঐশ্বর্যের কাছে তারাও ধারে কাছে ম্লান হয়ে গেছে। কুণাল, সেটা হচ্ছে যে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি আপনাদের দলে ছিলেন কিছুদিন আগে, তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেব। সুদীপের বিরুদ্ধে রোজভ্যালি মামলার ফের তদন্ত চেয়ে সিবিআই ইডিকে চিঠি দিচ্ছেন তাপস রায়, কি বলবেন? ওই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। এই মুহূর্তে আমরা জলপাইগুড়ির বিষয়ে কথা বলছি, ফলে রাজনৈতিক কোনো স্টেটমেন্ট তো এই ধরনের এজেন্সিগুলো সব তো কেন্দ্রীয় সরকারের হাতে, ফলে তাদের দলের প্রার্থীদের পক্ষে এগুলো বলা সহজ। তো তারা কেন্দ্রীয় সরকারই এটা নিয়ন্ত্রণ করে, বিজেপি নিয়ন্ত্রণ করে, ফলে তাদের পক্ষে এটা বলা সহজ। জলপাইগুড়ি নিয়ে আজকে আলোচনা করছি। আমি একটা কথা শুধু বলি, কুণাল যেটা বললো আমাদের আলোচনা নয়, তবে একটা কোথাও আমরা একটা সাদৃশ্য পাচ্ছি আমি তাপসবাবুর সঙ্গে শুভেন্দু বাবুর কেসে। শুভেন্দু বাবু সেই ঘটনার পরে আমি দেখেছিলাম ক্ষমা চাইলেন, পরবর্তী ক্ষেত্রে ওয়াশিং মেশিনে ঢুকলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বলতে লাগলেন যে এর বাড়ি যাবে ইডি, ওর বাড়ি যাবে ইনকাম ট্যাক্স, এর বাড়িতে সিবিআই যাবে, এত তারিখে যাবে, এইগুলো বলতে শুরু করলেন। তাপসবাবুর ক্ষেত্রে ইডি হানা নিয়ে উনি বলেছেন আমার বাড়িতে ইডি পাঠিয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি তিনি গেলেন বিজেপিতে। তার পরবর্তী ক্ষেত্রে সেই আবার একই ঘটনা, তিনি বলছেন আমি ইডি পাঠাবো ওর বাড়িতে। সুতরাং এই যে সমাপতন, এই যে সাদৃশ্যটা আমার কাছে খুব অবাক করেছে, যে একই রকম যেন লাগছে দুটো ব্যাপার। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনাদেরই দলের কাউন্সিলর 49 নম্বর ওয়ার্ডের মোনালিসা, কলকাতা পুরসভা এলাকার, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঝামেলা সেটা প্রকট হয়ে উঠছে। তিনি ফেসবুকে পোস্ট করে লিখছেন যে আমার ওয়ার্ড এলাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে ফের অফিস খুলে তার ছায়ার সঙ্গে তিনি মিটিং করছেন। আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাংসদ এবং জেলা সভাপতি। আমরা আশা করব সুদীপ বন্দ্যোপাধ্যায় 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা অত্যন্ত ভালো মেয়ে, অ্যাক্টিভ মেয়ে, দক্ষ মেয়ে, কাজের চেষ্টা আছে, ফলে তার যে ক্ষোভগুলো আছে সেগুলো জিয়ে না রেখে তাকে ডেকে বসে স্থায়ীভাবে সেই সমাধানটা, আমার বিশ্বাস ওটা সুদীপ দাই করে নিতে পারে। ওকে, একটা ভালো